জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। পুলিশকে সম্মুখ সারির মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অবহেলা করে দেশ গড়া যাবে না। সোমবার দুপুরে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকারের কিছুই থাকবে না। তাই গত 16 বছরের কথা ভুলে পুলিশের ভাবমূর্তি আবারও প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। আইন হলো আমাদের সবার আশ্রয়, তো পুলিশ হলো সে আশ্রয়দাতা। যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা আমাদের বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী, সবাই ভাবা দেবে। ডিএনএ টেস্ট ছাড়াই আদালত ধর্ষণের বিচার করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন সহ নারী ও শিশু নির্যাতন আইনে পরিবর্তন আসছে। বেশ কয়েকটি ব্যাখ্যা যুক্ত করা হচ্ছে নতুন আইনে। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় 3 আসামির 5 দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার দুপুরে মামলার আসামি সজীব শেখ, রাতুল শেখ ও শাহিদা বেগমকে আনা হয় আদালতে। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে ধর্ষণের দায় স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের কাছে উপহারগুলো তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি। এ সময় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচার চান আছিয়ার মা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পাঠিয়েছেন ঈদ উপহার, যাতে এরা ভালোভাবে ঈদ করতে পারে। 200 তারিখ কখনো আমি কোনো ফাঁসি পাইনি, তারা এখনো বাইসে আছে। আর আমার বড় বাচ্চাটারে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, কালকে বলেছে আর কি যে তুমি সত্যি কথা না বলে তোমার রিমান্ডে দেবো। কে বলেছে? পুলিশই বলেছে। তখন তো বড় মেয়েটা আরো এসে অসুস্থ হয়ে পড়েছে। এটুকু তার কাছে আমার আবদার থাকে যে যত দ্রুত আপনারা যেন ন্যায় বিচার পান, জি, যাতে আমি সঠিক বিচারটা পাই। বরগুনায় মেয়ের ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাসের খুনিদের শিগগিরই চিহ্নিত করার দাবি জানান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরগুনার কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের পরিবারের সাথে সাক্ষাতের পর কথা বলেন তিনি। এর আগে সোমবার বেলা 11টার দিকে হেলিকপ্টারে করে বরগুনার সার্কিট হাউস মাঠে নামেন জামাতের আমির। পরে সেখান থেকে মন্টু দাসের বাড়িতে নিয়ে যান দলীয় নেতৃবৃন্দ। এ সময় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
একই সঙ্গে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ৯০ দিনের মধ্যে বিচারের দাবি তোলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে ৯০ দিনের আশ্বাস দেওয়া হয়েছে এই মামলাটাও যেন ৯০ দিনের ভিতরেই নিষ্পত্তি হয় আর যেন পারপিট্রেটর যারা অপরাধী যারা তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। বরগুনায় ধর্ষণের মামলা করায় ভুক্তভোগীর বাবাকে হত্যার ঘটনায় নিহতের বাড়িতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করেন তিনি। সোমবার সকাল ৮টার দিকে বরগুনা কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের বাড়িতে যান দলের ভাইস চেয়ারম্যান মনি। এ সময় ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরে মন্টু দাসের পরিবারের হাতে সহায়তার ১ লাখ টাকা তুলে দেন তিনি। এর আগে গেল ৫ মার্চ ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে বরগুনা সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। এ ঘটনার জের ধরে গেল ১১ মার্চ রাতে হত্যা করা হয় তাকে। আমরা ১ লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে আরশাদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার বেলা ১১টার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ৪ এর বিচারক এই রায় দেন। রায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এদিন রায় ঘোষণা শেষে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ধর্ষণের ঘটনায় আসামি ক্ষমা পাওয়ার যোগ্য নন। দণ্ডিত আসামি যেন কোনোভাবে জামিনে বের হতে না পারেন তা নিশ্চিত করবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে ন্যায় বিচার নিশ্চিতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও জরিমানার টাকা আদায় করা হবে। আসামি আরশাদ ৬ বছরের একটা মেয়েকে সিগারেট এবং শ্যাম্পু আনার কথা বলে তাকে দিয়ে শ্যাম্পু আনায় এবং আনানোর পরে তাকে একটা বাসায়, পরিত্যক্ত বাসায় নিয়ে তাকে শ্যাম্পু লাগিয়ে তাকে ধর্ষণ করছে। এই মামলায় বিজ্ঞ আদালত মুন্সি মশিয়ার রহমান সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং ১ লক্ষ টাকা আসামিকে জরিমানা করেছে, অনাদায়ে ১ বছরের সাজা প্রদান করেছে। এবং এই টাকা ১ লক্ষ টাকা যার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এইগুলা বিক্রি করে হলেও তাকে দেওয়ার জন্য, ভিকটিমকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব সম্ভাবনা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি বলেন, পাসপোর্ট পেতে প্রবাসীদের দুর্ভোগ শিগগিরই দূর করা হবে। তুলাকে কৃষি পণ্য হিসাবে স্বীকৃতি দিতে সরকার কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীতে চামড়ার মতো এই শিল্পেও সফট লোন পাওয়ার সুযোগ তৈরি হবে। দিনব্যাপী কর্মশালায় প্রায় ৭০ জন গণমাধ্যম কর্মী অংশ নেয়। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন। ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে হত্যা, নির্যাতন ও নিপীড়ন
প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এ সময় তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের দাবির কথাও তুলে ধরেন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। India and the United States to what the long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন ১/১১-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হচ্ছে। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, যুক্তিতর্ক দিয়ে জনগণকে বোঝাতে হবে। এ সময় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সে নির্বাচনের পক্ষে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। একটি কথা তো পরিষ্কার, স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। দেশের স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি, এমন মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি আরও লেখেন, 2 বছর আগে বিএনপির দেয়া 31 দফা সংস্কার নিয়ে কেউ কথা বলেনি, আর এই 31 দফা সংস্কারের সাথে বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে তার মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না বিএনপির এই নেতা। এছাড়া তিনি আরও উল্লেখ করেন, যারা জঙ্গি উগ্র মনোভাব পোষণ করে তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এমনকি সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সরকার না আসা পর্যন্ত নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিভিন্ন রূপে স্বৈরাচার ফিরে আসতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আমির খসরু অভিযোগ করেন, জনগণের মতামত নিয়ে বিশেষ কিছু ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী দেশ পরিচালনা করছে সরকার। লক্ষণ দেখে অন্তর্বর্তী সরকার একাই সব সংস্কার করে ফেলবে বলে মনে হলেও কিছু ক্ষেত্রে সরকার তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা বিদায় নিলেও জনগণ তাদের মালিকানা ফিরে পায়নি বলেও মন্তব্য করে নির্বাচনের মাধ্যমে দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদীয় গণতন্ত্র করেছে। আমরা কি সংসদীয় গণতন্ত্রের স্পিরিটের বাইরে গিয়ে আরেকটি গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি, যেই গোষ্ঠী একটি নির্বাচিত সরকার সংসদের উপরে একটি পলিট ব্যুরো টাইপ ক্ষমতাধর, তাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে তারা পরিচালিত করবে। সকলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যেখানে দেশের মানুষ দিনের ভোট দিতে পারবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় জয়নুল আবদিন বলেন, শক্ত হাতে ডক্টর ইউনূস বাংলাদেশে সরকার গঠন করছে,
কোনো কুচক্রী মহল যেন সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে ব্যর্থ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, ভারত 16 বছরে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। দেশের মানুষ ভারতের কর্তৃত্ববাদ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন দিয়ে ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন। ওই সংসদেই সংস্কার বড় বড় সমাধা হবে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতিবিলম্বে নির্বাচন দেন। জনগণের বিশ্বাস, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বিএনপির 15 বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত 16 বছর শেখ হাসিনার শাসনামল ছিল অপরাধীদের অভয়ারণ্য। তার দুঃশাসনের কারণেই সমাজ আজ কুলসিত। এদিকে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান উপদেষ্টার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিংয়ের মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সোমবার ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ প্রবাসী ভোটার নিয়ে আলোচনা হয়। ইসি সানাউল্লাহ জানান, ওআইসিভুক্ত দেশগুলো থেকে কেউ কেউ পর্যবেক্ষক হতে ইসির কাছে আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে যদি পোস্টাল ব্যালট থাকতেই হয়, তো আমরা সেটাকেও একটা পদ্ধতি হিসেবে রেখেছি। দ্বিতীয় পদ্ধতি আমরা বলেছি অনলাইন পদ্ধতি। আজকেও আমরা আমাদের যেসব দেশ আজকে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রদূতরা, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। আর ফাইনালি আপনার প্রক্সি ভোটিং। রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে শাহজাহান খানকে আদালতে তুলে 5 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া এদিন চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম রাডো, মাদারীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমানকে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিন আদালতে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত। সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন যশোর আদালত। সোমবার দুপুরে সিনিয়র জেলা জজ ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এছাড়া একই দিন পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে তন্দ্রা ভট্টাচার্যের আয়করের মূল নথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্র জানায়, গত 24 ডিসেম্বর স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের মামলা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,55,391 টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও 11টি ব্যাংক হিসেবে 10,36,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য গোপন করেছে।
তৃতীয় দফায় পিছিয়ে গেল পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 239 জনের জামিনের আদেশ। আগামী 10 এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিকালে জামিন শুনানির আদেশের জন্য এই দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এ সময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর চিফ পাবলিক প্রসিকিউটর বলেন, 239 জনের মধ্যে 150 জনের বেশি আসামির একাধিকবার জামিনের আবেদন পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের। ইতিমধ্যেই এই অতি সম্প্রতি মারা গেছে এরকম 10 জন আসামির নাম আছে। একজন আসামির নাম আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত, তার জামিন চাওয়ার কোনো সুযোগ বা জামিন দেওয়ার কোনো সুযোগ এই আদালতের অবশ্যই নাই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেশ কিছু আসামির নাম এই আজকের দরখাস্তগুলোর মধ্যে আছে। এটা আগামী 10ই এপ্রিল পরবর্তী বিচারের তারিখ আছে, সেই দিন বিচারের জন্য থাকবে এবং এই জামিনের সিদ্ধান্তটা সেই দিন তিনি দিবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বহিষ্কৃতদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে হাসপাতালে গিয়েছে স্বাস্থ্য বিভাগের একটি দল। এ সময় তদন্ত কার্যক্রমকে ঘিরে হাতাহাতিতে জড়ায় হাসপাতালের 2 পক্ষের কর্মচারীরা। এদের এক পক্ষের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালকে অনিয়ম, স্বজনপ্রীতি আর দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। তারা তদন্ত টিম ও সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরতে গেলে সভাপতির লোকজন বাধা দেয়। পরে বাধে বাক বিতণ্ডতা। এ সময় হাসপাতালের সভাপতি ও অন্যান্য কর্মকর্তাকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত দল জানায়, অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সভাপতি। কোর্টে সিকিউরিটি ফোর্স গঠনের কার্যক্রম বন্ধ সহ 6 দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারীরা। সোমবার সকাল 10:30টায় সিভিল এভিয়েশন সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন বিক্ষোভধরা। পরে এয়ারপোর্ট উত্তরা সড়কে অবস্থান নিয়েও বিক্ষোভ করেন তারা। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে প্রধান কার্যালয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। এখানে 70% অর্থাৎ 7000-এর মতো এয়ারফোর্সের লোক এখানে থাকবে, যেটা আমরা আমাদের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অপোজ করছি। কারণ এয়ারপোর্ট একটা সিভিল জায়গা, এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা কোনো সামরিক এলাকা না। এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্ত নিয়ে দেশের অনেক বেকার আত্মহত্যা করবে এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। এদিকে একই দাবিতে দেশের অন্যান্য বিমানবন্দরেও প্রতিবাদ সমাবেশ করেছে সিভিল এভিয়েশনের কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসাবে বেলা 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় নতুন সিকিউরিটি ফোর্স বিমান বাহিনী থেকে নিয়োগের বিরোধিতা করেন তারা। একই দাবিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিমানবন্দরের কর্মীরা। সমাবেশের পর পরিচালক বরাবর 6 দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। এদিকে একই দাবিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিমানবন্দরে আন্দোলন করেন সিভিল এভিয়েশনের কর্মচারীরা। করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ সহ বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গ ভ্যাকসিন বঙ্গ বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের সিন্ডিকেট। এই সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই চক্রের প্রভাবেই আটকে যায় বঙ্গ ভ্যাকসিনের গবেষণা ও বাজারজাতকরণের সম্ভাবনা। প্রান্তিক পর্যায়ে ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিনিয়োগের মাধ্যমে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে প্রান্তিক অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তারাও জামানত ছাড়া ঋণ পাবেন। এছাড়া নারী উদ্যোক্তাদের ঋণের আওতা বাড়াতে নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, 2029 সালের মধ্যে ঋণের 27% ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যদিও বর্তমানে 25% লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে বিতরণ হয়েছে মোট ঋণের 19%। আমরা নারী উদ্যোক্তাদের ফাইন্যান্স বাড়ানোর জন্য আপনারা জানেন আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের এন্ড থেকে অনেক বছর ধরেই। সেটা ধারাবাহিকভাবে কিছুটা উন্নতি আমরা ডাটায় দেখি, সেই ডাটাটা আমি শেয়ার করব আপনারা চাইলে। তাও আমরা টার্গেটের ধারে কাছেও পৌঁছিনি। আমাদের টার্গেট ছিল 15% আমরা পৌঁছাবো, টোটাল এসএমই পোর্টফোলিওর 15% নারী উদ্যোক্তাদের কাছে যাবে। এইটা এই মুহূর্তে 7-এর কাছাকাছি আছে। নাটোরে স্ত্রী কর্তৃক দায়ের করা নির্যাতন মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার SM ফজলুল হককে আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন না করায় আদালত তাকে পুনরায় কারাগারে প্রেরণ করে। আগামী 2 মাস পর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এর আগে গত 11 মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এ সময় জেলা গণমাধ্যম কর্মীরা ফুটেজ নিতে গেলে পুলিশ সুপার এখন টিভির ক্যামেরাম্যান সহ বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীর উপর হামলা করেন। এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউসার হাবিবের বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপারকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। কুমিল্লায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, 14 মার্চ লাকসাম থেকে নোয়াখালীতে আসার সময় সিএনজি চালক মাসুদ কৌশলে তাদের লাকসামের গন্ডামারায় নিয়ে যায়। তখন তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করে ও ব্যাগ তল্লাশি চালায়। এক পর্যায়ে ওই গৃহবধূকে তুলে নিয়ে লাকসামের প্রথম দফায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে ও অপর একটি স্থানে দ্বিতীয় দফায় ধর্ষণ করে মাসুদ ও তার সহযোগী। গেল 16 মার্চ এই ঘটনায় লাকসাম থানায় মামলা করে ভুক্তভোগীর স্বামী। বগুড়ায় কাহালুতে 6 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও একই বয়সের আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার নূর ইসলাম নুরুর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে কাহালুর পাইকর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পরিবারের অভিযোগ, গেল 13 মার্চ 2 শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে এক শিশুকে ধর্ষণ করে নূর ইসলাম। অন্য শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে ঘটনাটি কাউকে না বলতে নিষেধ করেন তিনি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। পরে অভিযুক্ত নূর এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করে পরিবার। ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে ট্রাম্প জানান, 2 দেশের সরকার প্রধানের মধ্যকার আলোচনার মূল বিষয় ইউক্রেন ও রাশিয়ার সীমানা পুনর্নির্ধারণ। এছাড়াও প্রাধান্য পাবে জ্বালানি স্থাপনা ও সম্পদ বন্টনের বিষয়। এদিকে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউএর
পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান অভিযোগ করেন, অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়ার শর্তগুলো ইঙ্গিত দিচ্ছে পুতিন শান্তি চান না। আদালতের নিষেধ অমান্য করে 2 শতাধিক ভেনেজুয়েলানকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। এদিন মার্কিন একটি বিশেষ ফ্লাইটে মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে পাঠানো হয়েছে তাদের। সোমবার এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, ট্রেন দে আগুরা নামে ভেনেজুয়েলার সন্ত্রাসী গ্যাংয়ের 238 সদস্যকে তার দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যারা অপহরণ, চাঁদাবাজি ও চুক্তিভিত্তিক হত্যার সঙ্গে জড়িত ছিল। অতিরিক্ত নিরাপত্তা রয়েছে এমন বন্দিশালায় রাখা হয়েছে তাদের, যদিও বন্দীদের নাম প্রকাশ পরিচয় করেনি যুক্তরাষ্ট্র ও এল সালভাদর। বেঁচে থাকার জন্য লড়ছে অবরুদ্ধ গাজা উপত্যকার 10 লাখ শিশু। জরুরি ভিত্তিতে অন্তত পানি আর বিদ্যুতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি জানায়, উপত্যকায় লাখ লাখ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার অভাবে ভুগছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেদবেগার ভিডিও বার্তায় বলেন, পানি এমন এক মৌলিক অধিকার যা কেউ প্রত্যাখ্যান করতে পারে না। ইসরায়েল বিদ্যুতের লাইন কেটে দেয়ায় 1,70,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগারের উৎপাদন নেমে এসেছে মাত্র 20 লাখ লিটারে। 16 দিন ধরে গাজায় প্রবেশ করেনি কোনো ত্রাণবাহী ট্রাক। ওষুধ, জ্বালানি, রান্নার গ্যাস, জরুরি খাদ্য সব সরবরাহ বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে 53 জনের প্রাণ গেছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহীদের দাবি, এই আগ্রাসনের জবাব যুক্তরাষ্ট্রকে দেয়া হবে। এ সময় দাবি করা হয়, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি রণতরীতে ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, যে কোনো হামলা আর হুমকির কঠোর জবাব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের উপর হামলা চলতে থাকবে। নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন লেগে 59 জনের মৃত্যুর ঘটনায় 20 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ক্লাবের মালিককে। এই ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 শতাধিক, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। নাইট ক্লাবে পাইরোটেকনিক ডিভাইস ব্যবহারের কারণে ভয়াবহ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে কারণে পুরো কনসার্ট হলে খুব দ্রুত আগুন ছড়িয়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইট ক্লাবটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। ইউরোপের ছোট বলকান এই দেশটি গেল কয়েক বছরে এই ধরনের বিপর্যয় দেখেনি। দেশটির পূর্বাঞ্চলীয় কোকেনি শহরে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় 7 দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা এই গ্রামে শনিবার সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যম জানায়। সামরিক জান্তার বিরুদ্ধে সংঘাতের পর মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ মান্দালয় থেকে প্রায় 65 কিলোমিটার দূরে সিঙ্গু শহরের লেতপ্যানলা গ্রামে শুক্রবার বিমান হামলা চালায় সামরিক জান্তা। মিয়ানমারের 2021 সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন হয়। এরপর থেকে দেশজুড়ে জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 29 ঘন্টার যাত্রা শেষে নতুন ক্রু নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেস এক্সের ক্যাপসুল। ফলে 9 মাস পর পৃথিবীতে ফেরার পথ খুলল 2 নভোচারীর। জানা গেছে, গত বছরের জুনে মাত্র 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ব্যাজ উইলমোর ও সুনি
উইলিয়ামস নামের 2 নভোচারী। পরীক্ষামূলক যে মহাকাশযানে চড়ে তারা পৌঁছেছিলেন সেটিতে কারিগরি ত্রুটির কারণে 9 মাস ধরে আটকে আছেন মহাকাশেই। নতুন যান ও ক্রু পৌঁছানোয় চলতি সপ্তাহে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাদের। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপান থেকে আরও 4 নভোচারী স্টেশনে পৌঁছালে ফিরবেন নাসার আরও 2 নভোচারী। অবশেষে বাংলাদেশে পা রাখলেন ব্রিটিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। সিলেট ও নিজ জেলা হবিগঞ্জে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সোমবার দুপুর 12:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নেন বাফুফের 7 জন নির্বাহী সদস্য। এ সময় হামজার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও। তাকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় করেন হাজারো সমর্থক। সবার ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জেলা হবিগঞ্জে যান হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাংলাদেশ দলে 8 নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। আসন্ন ভারত ম্যাচ নয়, নিজ দল নিয়ে ভাবতে চান এই মিডফিল্ডার। আর সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় যেতে চান না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রবাসী এই ফুটবলার। Which number of jersey you prefer for national team? Number 8. Number 8. I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. No, I don't think I'm there yet. Sakiब Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm anywhere. রাব্বি, জিসানদের মতো উঠতি ক্রিকেটারদের এখনই সাকিব রিয়াদের মতো বড় তারকার সাথে তুলনা না করার অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ধরনের তুলনা জুনিয়র ক্রিকেটারদের ক্যারিয়ারের জন্য নেতিবাচক বলে মনে করেন তিনি। সোমবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ডিপিএল এর ক্লাব আবাহনীর অধিনায়ক। একটা রিকোয়েস্ট করি, এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যে প্লেয়ারের কথা বললেন, এটা করেন না। এটা ওর জন্য প্রেশার। আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে। আন্ডার 19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো। খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইমপ্রুভ করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে যে ধরেন জিসান বলেন, রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার। ওদেরকে ওদের কাজটা করতে দেন। আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দিবে। রাব্বিকে কেমন দেখছেন আপনি? ভালো করছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/say/ekhon tv।